আমির কথা শেষ করতে পারলো না। রমিজারি চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতবর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতাছি, উনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করছেন আপনারা? সঈদ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ঝামেলাও আছে তাদের। সঈদ হুঙ্কার তুলে বলল, চুপ থাক তুই। তোর বাপে বাদবর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবি আর তোরে সাইরা দিমু? আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে তার। সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার খায়নি সে। তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে। সে আজ কিছুতেই আমিরকে ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টায় লাভ নাই। কুকামের উসুল না তুলে যাইতাছি না। আমির রাগে সৈয়দের কানের কাছে ঠাস করে থাপ্পড় দিল। মুহূর্তে সৈয়দের মাথা ভন ভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষজন জড়ো হয়ে গেছে। সবার হাতে টর্চ, হারিকেন, আধার নেমে এসেছে। আমির আবারও সৈয়দকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরলো আমিরকে। কামরুল একজন মহিলাকে আদেশ সুরে বলেন, শিউলির আম্মা, কয়েকজন লইয়া মাইয়াডারে বাইর কইরা আনো। লুকাইছে নটি। গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হয়ে যাইতাছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে কাঁপছে। দ্রুত গতিতে মাথার পা থেকে চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কথাই তার কানে আসছে। চারপাশে যেন ভন ভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো। দরজাটা খোলা ছিল। টর্চ জেলে দেখলো পদ্মজা মাটিতে বসে আছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছোস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির। পদ্মজার সাথে তার ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই। সবাই আমাকে ভুল বুঝছে। রিনা নামের একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। বলল, হেমলতার অনেক বাহাদুরি এই মেয়েকে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা শুনলে এগুলো মরে যাবে তিনি। আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছালো না পদ্মজার আকুতি, মিনতি, কান্না, কোনো কিছু না। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের, সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিচড়ে বের করে আনে বাড়ির উঠোনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে, আর সে দাঁড়িয়ে রইল বাইরে। 3-4 জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো পদ্মজাকে। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা ভরা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখলো কোলাহল। ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখলো পদ্মজার বিভৎস অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল, চেঁচিয়ে উঠে বলল, আমার আপারে এইভাবে ধরছেন কেন? এই আপা, আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা রে, আম্মা এসব দেখলে মরে যাবে। আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে কি থেকে কি হলো। শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনরে এভাবে ধরছেন কেন? ছাড়ে না পারে। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরা গেছিল, এর জন্য খালি বাড়িত বেটা সারা ডাইকাইন না রস কমাইছে। পূর্ণার গা রি রি করে উঠল। তেজ নিয়ে বলল, একদম খারাপ কথা বলবেন না। আমার আপা মোটেও এমন না। পাশ থেকে অন্য আরেকজন মহিলা উঠে বলল, তোর মা যেমন, মাইয়াডাও এমন হইছে। নিজেও এমন কিচ্ছা করলো, মাইয়াডাও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা সবাই, মায়ে এক বেশ্যা, মাইয়াডারেও আরেক বেশ্যা বানাইছে। পদ্মজা আচমকা রেগে গেল খুব। আক্রোশে শরীর কাঁপছে। রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে ঠুলে সরিয়ে রাগে রি রি করতে করতে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মার আগে ফসফস করছে। গ্রামের কয়েক মহিলা আবার এটা বিশ্বাস করে পদ্মজা কোনো এক পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভিতরে কিছু একটা ঢুকেছে, তাই
তাই আগ বাড়িয়ে কেউ সামনে আসলো না। রিনা একাই এগিয়ে আসলো। পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্ধা লাগবো। পূর্ণা, প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সঈদ সহ আরো 3-4 জন আসলো। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজে ভাবে উত্ত্যক্ত হলো। কয়েকটা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না, আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল। বাধা দেওয়ার কেউ ছিল না। নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘন ঘাটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পরে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ল। খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী 5 জন কাক ভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা, মোর্শেদ ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে। এরপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওয়া মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। এরপর বললেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ সূক্ষ্ম হাসি হেসে বলল, আর কিছুক্ষণ, আয়াই পড়ছি। হেমলতা কিচ্ছুটি বললেন না, নিরুত্তরেই বসে রইলেন। বৃষ্টির স্পর্শে নিয়ে আসা হাওরের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে হেমলতার চোখে। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বলেন, আমার এত খারাপ লাগতেছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অবহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন, আয়া পড়ছি তো, ওই যে বাজারের ঘাট দেখা যাইতাছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান। অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, চারদিকে ঝড় বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বারবার প্রাণ ভরে নিঃশ্বাস নেন। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চায়, আমার মেয়েগুলো কেমন আছে। রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা আকুতি করেও ছাড় পাচ্ছে না। পূর্ণা, প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা তার বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মুক্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না। মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজ আলী কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্থ মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিলের ভঙ্গিতে বলল, বেশ্যাদের সাপে কেউ পুড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। সঈদ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না। তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকের নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান।